গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই, আজ ৭ম পর্ব। টিনা বিরক্ত হয়ে বলল, ২ ঘন্টা আগে আসবার জন্য খবর পাঠালাম না? কাজ ছিল ভাবি। টিনা রহস্যময় ভঙ্গিতে বলল, অল্পের জন্য মিস করলি, তো ডাক্তার এসেছিল। বকুল বড় লজ্জা পেল। ইদানিং টিনা ভাবি কথায় কথায় বলছে তোর ডাক্তার। কি লজ্জার ব্যাপার, কারো কানে গেলে কি হবে কে জানে। বাচ্চাদের গা গরম, ডাক্তার ডাকতে হয়। কোন ডাক্তারকে আর ডাকি? তোর ভাইকে বললাম বকুলের ডাক্তারকেই ডাকো। বকুল লাল হয়ে বলল, কি যে তুমি করো ভাবি। টিনা বকুলের কোলে একটা বাচ্চা তুলে দিল। গা সত্যি গরম, মুখে লাল লাল কি দেখা যাচ্ছে। ওর কি হয়েছে ভাবি? কিছু না মাসি পিসি, সব বাচ্চাদেরই হয়। তোকে একটা বিশেষ কাজে ডেকেছি বকুল। একটা না, 2টা বিশেষ কাজ। প্রথমটা হচ্ছে, নাম ঠিক করেছিস? হুম, আজকেই নাম চাই, খুব জরুরি। কেন এত জরুরি কেন? টিনা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাচ্চাদের দাদার চিঠি দিয়েছে, নাতিদের নাম যেন ফজলুর সঙ্গে মিল রেখে বজলু আর মজনু হয়। তোর ভাই বলছে বাবা যা চান তাই রাখো। আমি মরে গেলেও ছেলেদের নাম বজলু মজনু রাখব না। এখন ছেলেদের কত সুন্দর সুন্দর নাম হয়, আর আমার দুটোর নাম হবে বজলু আর মজনু। বকুল হেসে ফেলল। টিনা বিরক্ত হয়ে বলল, হাসির কি হলো? সুন্দর সুন্দর নাম 10 মিনিটের ভেতর বের কর। ঠিক আছে, করব। এখন দ্বিতীয় জরুরি কথাটা বলো। তোর ডাক্তারকে আজ বললাম তোর কথা। তার মানে? খোলাখুলি বললাম। প্রথমে চাটা খাইয়ে ভাই সম্পর্ক পাতালাম, তারপর বললাম তুমি বয়সে আমার ছোট হবারই কথা, কাজেই তুমি বলছি। বকুল বলল, থাক ভাবি, আমি আর শুনতে চাই না। শুনতে না চাইলে উঠে চলে যা, আমার যেটা বলা সেটা বলে যাচ্ছি। তারপর আমি বললাম, তুমি কি ভাই বকুল নামের কোনো মেয়েকে চেনো? সে দেখি লজ্জায় টমেটোর মতো হয়ে গেল। আমি বললাম, ওকে আমি ছোটবেলা থেকে চিনি, এরকম মেয়ে পৃথিবীতে খুব কম জন্মায়। তুমি যদি চাও এই মেয়েটির সঙ্গে তোমার বিয়ের ব্যবস্থা করি। বকুল ভেবেছিল সে কোনো জবাব দেবে না, কিন্তু নিজের অজান্তেই সে বলল, উনি কি বললেন? কি বললেন সেটা শোনার দরকার নেই, শুনলে পায়ে ভারী হয়ে যাবে। তোর মুনাপা বাসায় আছে? তার সঙ্গে আমার কথা আছে। আছে বাসায়? না। কোথায় গেছে? জানি না, মামুন ভাইয়ের কাছে গেছে বোধ হয়। কখন আসবে? সন্ধ্যার পর চলে আসবে। ঠিক আছে, সন্ধ্যার পর আমি তোদের বাসায় যাব। বকুল জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। তার চোখে পানি চলে এসেছে। সে টিনা ভাবির কাছে তা গোপন করতে চায়। টিনা হেসে বলল, কেঁদে গাল ভাসাচ্ছিস কেন বোকা মেয়ে? যা বাসায় চলে যা। তোর আপাকে বলিস মনে করে আমার কথা, আমি আসব, জরুরি কথা আছে তার সঙ্গে। টিনা এসে তাকে জড়িয়ে ধরল। বকুল দীর্ঘ সময় বসে বসে কাঁদল। দুজনের কেউই কোনো কথা বলল না। মামুন তাকিয়ে আছে রাগীর চোখে। এমন রাগী চোখে তাকিয়ে থাকার মতো তো কিছু হয়নি। মুনার মাথায় সূক্ষ্ম যন্ত্রণা হচ্ছিল। সে বলল, চলো যাই, কথা তো শেষ হলো। না, শেষ হয়নি, আরও কথা আছে। মামুন একটা সিগারেট ধরালো। মুনা ঘড়ি দেখল, 8টা প্রায় বাজে বাজে। কল্যাণপুরের হাজী সাহেবের বাসায় আসতে অনেকখানি সময় লেগেছে। এখানে না এলেও চলত। এমন কোনো জরুরি কথা মামুনের ছিল না যা শোনার জন্যে তাকে কল্যাণপুরের এই বাসায় আসতে হবে। মুনার নিজের হাতে কেনা জিনিসপত্র চারদিকে ছড়ানো, থালা বাটি, চায়ের কাপ, কাঁটা চামচ, বসার মোড়া, দেখতে এমন মায়া লাগে। মুনা ছোট্ট একটি নিঃশ্বাস গোপন করল। দিনের অবস্থা ভালো না। আকাশে মেঘ করেছে, বাড়ি ফেরা দরকার। মামুন হাতের সিগারেট ছুঁড়ে ফেলে বলল, তুমি তাহলে আমাকে বিয়ে করবে না? করব না এমন কথা তো বলিনি, বলেছি এখন না। একই কথা, এখন না মানে কখনো না। মুনা চুপ করে রইল। মামুন ধমকে উঠল, কথা বলছো না কেন? কি বলবো? তোমার মনে কি আছে সেটা বলো। তোমাকে বলার মতো তেমন কিছু আমার মনে নেই।
তুমি একজন স্বার্থপর মানুষ, আমার ভালো লাগে না। আর তুমি কি মাদাম তেরেসা? মুনা ক্লান্ত স্বরে বলল, আমার মাথা ধরেছে, বাসায় যাব। মামুন হঠাৎ উঠে দরজার ছিটকিনি তুলে দিল। মুনা বলল, কি করছো? তেমন কিছু না। মামুন বেশ স্বাভাবিক ভঙ্গিতে বাতি নিভিয়ে জড়িয়ে ধরল মুনাকে। মুনা একবার ভাবল আকাশ ফাটিয়ে চিৎকার করে, কিন্তু সে চিৎকার করল না, অবাক হয়ে তাকিয়ে রইল। সত্যি সত্যি কি তার জীবনে এটা ঘটছে? শওকত সাহেব বললেন, তোর কি হয়েছে মুনা? মুনা বলল, আমার কিছু হয়নি মামা, আমি বেশ ভালো আছি। এরকম লাগছে কেন তোকে? মাথা ধরেছে। একা এসেছিস? মামুন আসেনি? না, একাই এসেছি। শওকত সাহেব ইতস্তত করে বললেন, একটা খবর আছে মুনা। আজ অফিসে গিয়েছিলাম, বড় সাহেব যেতে বলেছিলেন। অফিসে গিয়ে শুনলাম ওরা কেস উইথড্র করেছে, চাকরিও ফেরত পাওয়া যাবে। ভালো। তোর কি হয়েছে মুনা? কিছু হয়নি মামা, আমি ভালো আছি। মুনা ঘর অন্ধকার করে একা একা তার নিজের বিছানায় বসে রইল। পাশের বিছানায় বাবু শুয়ে আছে, বোধহয় তার মাথা ধরেছে। শওকত সাহেব একবার এসে বিরক্ত স্বরে বললেন, পড়াশোনা কিছু হচ্ছে না, সন্ধ্যা না হতেই ঘুম। মুনা, তুই তো কিছু দেখিস না, ডেকে তোল। মুনা কিছু বলল না। শওকত সাহেব বললেন, বকুল দেখি শাড়ি পরে সেজেগুজে ঘুরে বেড়াচ্ছে। মুনা সে কথারও জবাব দিল না। তুই ভালো আছিস তো মা? ভালোই আছি মামা। রাত 10টার দিকে আকাশ ভেঙে বৃষ্টি নামল। শীতকালের বৃষ্টি, নামলেই ঠান্ডা লাগবে। তবু বকুল এসে ফিসফিস করে বলল, বৃষ্টিতে একটু ভিজবে আপা? বকুলের পরনে একটা নীল রঙের শাড়ি, আবার কপালে নীল টিপও দিয়েছে। তার খুব ইচ্ছে হচ্ছে বৃষ্টিতে নামার। সে আবারও বলল, আপা এসো না, পায়ে পড়ি তোমার। কি সুন্দর লাগছে বকুলকে। পরপর 3 কাপ চা খেয়ে ফেলল বাকের। সে বসেছে জলিল মিয়ার স্টলে, দৃষ্টি 11 নম্বরের বাড়িটির দিকে। কম্পাউন্ডওয়ালা বাড়ি, 1 মাস হলো ভাড়া দেয়া হয়েছে। সন্দেহজনক ভাড়াটে, নজর রাখতে হচ্ছে সেজন্যেই। তার একটা দায়িত্ব আছে, চোখের সামনে বেচাল কিছু হতে দেয়া যায় না। এটা ভদ্রলোকের পাড়া, সবাই ফ্যামিলি ম্যান, ছেলে মেয়ে নিয়ে বাস করে, এলেবেলে কেউ না। বাকের হাতে রিকশালায় জলিল মিয়াকে ডাকল। জলিল মিয়া ক্যাশ সামলাচ্ছিল। সকালবেলাটা বিজনেসের আসল সময়। ক্যাশ ফেলে হুট করে উঠে আসা যায় না, কিন্তু না গিয়েই বা উপায় কি? বাকের ভাই ডাকছেন। জলিল মিয়া বহু কষ্টে মুখে হাসি ফুটিয়ে তুলল, বিনীত একটা ভঙ্গি করে বলল, কি বাকের ভাই? কাছে আসতে বললাম, 1 মাইল দূরে থেকে কি বাকের ভাই? তাড়াতাড়ি আসেন, প্রাইভেট কথা আছে। জলিল মিয়া নিঃশ্বাস গোপন করে উঠে এলো। বাকের গলার স্বর খাদে নামিয়ে ফেলল। 11 নম্বর বাড়িটার ব্যাপার কি? জানি না তো বাকের ভাই। ভালো করে দেখলে কি মনে হয়? জলিল মিয়া তাকালো 11 নম্বর বাড়ির দিকে, কিছুই বুঝতে পারল না। আর 10টা বাড়ির মতোই, আলাদা কিছু না। নতুন রং করা হয়েছে, এই যা। বোঝা যায় কিছু? জি না। একটা গাড়ি দাঁড়িয়ে আছে না বাড়ির সামনে, কালো রঙের? হ্যাঁ, তা আছে। বোঝা যায় কিছু? জি না। চোখ কান বন্ধ করে দোকান করেন, বোঝা যাবে কি? চোখ দুটো খুলে পকেটে রেখে দিলেই হয়, সেটাই ভালো। ব্যবহার তো হয় না। জলিল মিয়া এটাকে রসিকতা মনে করে হাসতে চেষ্টা করল। বাড়ির সামনে গাড়ি দাঁড়িয়ে আছে নাকি রিক্সা দাঁড়িয়ে আছে, তা নিয়ে মাথা ঘামাবার সময় তার নেই। একদল চোর নিয়ে দোকান চালাতে হচ্ছে, এদিক ওদিক তাকাবার সময় কি আছে? চায়ের স্টল করতে গেলে ম্যানেজারের 10টা চোখ থাকতে হয়, তাকিয়ে থাকতে হয় 10 দিকে, তার মাত্র 2টা চোখ। বাকের ভাই, আমি যাই, ক্যাশ খালি। বাকের সে কথার জবাব না দিয়ে উঠে দাঁড়াল। কালো গাড়িটার মালিক বের হয়ে আসছে, লোকটার উপর চোখ রাখা দরকার। লোকটা মুস্কো জোয়ান, চকচকে একটা পাঞ্জাবি গায়ে দিয়ে আছে,
তাকে বিদায় দিতে 18-19 বছরের একটা মেয়ে গেটের বাইরে এসেছে, খুব হাত নাড়ছে। লোকটা গম্ভীর। বাকের এগিয়ে গেল, তার হাতে সিগারেট। মেয়েটাকে কাছ থেকে দেখা দরকার। 2 বোন এবং তাদের মা থাকে এই বাড়িতে। মেয়েদের বাবা থাকেন ইরান অথবা ইরাকে। বাড়িওয়ালা তাই বলল, পয়সাওয়ালা ফ্যামিলি, 1 বছরের ভাড়া অ্যাডভান্স দিয়েছে। এতেই বাড়িওয়ালা খুশি। এদের নজর শুধু টাকার দিকে। টাকা ঠিক মতো পেলেই হলো, অন্য কিছু দেখবে না। বাকের গেটের কাছে পৌঁছবার আগেই মেয়েটি ভেতরে ঢুকে গেল। চিমসে ধরনের এক বুড়ো এসে গেটে তালা লাগিয়ে দিল। এটাও সন্দেহজনক। সব সময় গেটে তালা থাকবে কেন? তাছাড়া বুড়োর ধরন ধারণও যেন কেমন কেমন। মাটির দিকে তাকিয়ে হাঁটে, কারো চোখের দিকে তাকায় না। মনে পাপ আছে নিশ্চয়ই। বাকের সঙ্গে একদিন অল্প কিছু কথা হয়েছে। বুড়ো বাজার করে ফিরছিল, 2 হাতে 2টো ব্যাগ। ব্যাগের ভারে সোজা হয়ে দাঁড়াতে পারছে না, রীতিমতো ঘামছে। বাকের এগিয়ে এসে বলল, কেমন আছেন ভাই? বুড়ো দারুণ চমকে উঠল। হাত থেকে বাজারের ব্যাগ পড়ে যাবার মতো অবস্থা। ব্যাগ নামিয়ে কপালের ঘাম মুছল। গোটা বাজারটাই কিনে এনেছেন দেখি, এত কি কিনলেন? আমারে বলছেন? আপনাকে ছাড়া আর কাকে বলবো? আর কেউ আছে আশেপাশে? এত বাজার যে, ব্যাপার কি? পার্টি ফাড়ি নাকি? সপ্তাহের বাজার। চলে যাচ্ছেন কেন? দাঁড়ান, 2টো কথা বলি। এই পাড়ায় নতুন এসেছেন, আলাপ পরিচয় হয় নাই। আমার নাম বাকের। নেন, সিগারেট নেন। আমি সিগারেট খাই না। অন্যদিন আপনার সঙ্গে কথা বলবো, আজ আমার একটু তাড়া আছে। নামটা বলে যান। জবেদ আলী। মেয়ে দুটির কে হন আপনি? চাচা, দুঃসম্পর্কের চাচা। জবেদ আলী হাঁটা ধরল এবং 2বার পেছন ফিরে তাকাল। চোখের দৃষ্টি মাছের মতো, খুবই সন্দেহজনক। তালাবদ্ধ গেটের সামনে দাঁড়িয়ে বাকের দ্বিতীয় সিগারেটটি ধরাল। 10:30 বাজে, চড়চড় করে রোদ বাড়ছে। রোদের মধ্যে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না। সানগ্লাস সঙ্গে নেই, মাথা ধরে যাবে। বাকের গেটের ভেতরে উঁকি দিল। বাড়িটা ভালো সাজিয়েছে, ফুলের টব দিয়ে সয়লাভ করে ফেলেছে। একটা কুকুরও আছে। এ পাড়ায় কুকুরওয়ালা বাড়ি তাহলে 2টা হলো। বদরুদ্দিন সাহেবের বাড়িতেও কুকুর আছে। সেই কুকুরটা অবশ্য দেশি, এদেরটার মতো না। এই বাড়ির কুকুরটা উলের বলের মতো, দেখলেই লাথি দিতে ইচ্ছে করে। একদিন নির্ঘাত লাথি বসাবে, এখনই পা নিষ্পিস করছে। বাকের দেখল মুনা হন হন করে যাচ্ছে। আজও সে দেরি করল অফিসে যেতে। রিক্সা পেতে আরও 0.5 ঘন্টা লাগবে। অফিসে পৌঁছতে পৌঁছতে 11:30 বেজে যাবে। কেউ অবশ্য কিছু বলবে না। মেয়ে মানুষ হয়ে জন্মানোর অনেক সুবিধা আছে। মুনা, মুনা। মুনা থমকে দাঁড়ালো। অফিস যাচ্ছ নাকি? হ্যাঁ। চলো রিক্সা করে দিই। রিক্সা আমি নিজে ঠিক করতে পারবো। আরে চলো না, আমার চেনা রিক্সাওয়ালা আছে, হাফ ভাড়ায় নিয়ে যাবে। বাকের সঙ্গে সঙ্গে আসতে লাগল। মুনা কিছু বলল না, বলে লাভ নেই, সে আসবেই। সারা পথ বকবক করতে করতে মাথা ধরিয়ে দেবে। 11 নম্বর বাড়ির ব্যাপারটা লক্ষ্য করেছ? কি ব্যাপার? 2টি মেয়ে মাকে নিয়ে একা থাকে। তাতে অসুবিধে কি? না, কোনো অসুবিধা নাই। মেয়েগুলি স্কুল কলেজ কোথাও যায় না, বাড়িতেই থাকে। গাড়ি করে নানা কিসিমের লোকজন প্রায়ই আসে। আজ সকালে একজনকে দেখলাম। পরের ব্যাপার নিয়ে এত মাথা ঘামান কেন বাকের ভাই? বেচাল কিছু কিনা তাই ভাবছি। পাড়ার একটা ইজ্জতের ব্যাপার আছে না, ভেসে যেতে দেয়া যায় না। পাড়ার ইজ্জতের দায়িত্বটা আপনাকে দিল কে? না তা না, দায়িত্ব কিছু না। বাকের খানিকটা বিষণ্ণ হয়ে পড়ল। মুনার সঙ্গে দেখা হলেই তার এরকম হয়, মন কেমন খারাপ হয়ে যায়। বাকের ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রিকশার খোঁজে লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল। এই সময় রিকশা পাওয়া মুশকিল, বড় রাস্তা পর্যন্ত যেতে হবে। মুনা অফিসে ঢুকতেই পালবাবু বললেন, আজ এত দেরি করলেন যে? বড় সাহেব 3বার আপনার খোঁজ করেছেন। যান, তাড়াতাড়ি যান।
ভালো একটা এক্সকিউজ তৈরি করুন, বলবেন রিক্সা অ্যাক্সিডেন্ট হয়েছে। মুনা হাসল। বড় সাহেব কাউকে ডাকলেই পালবাবু অস্থির হয়ে পড়েন। কত রকম অদ্ভুত সাইকোলজি থাকে মানুষের। বেশিরভাগ মানুষই কি অন্যের ব্যাপার নিয়ে মাথা ঘামায়? পালবাবু উদ্বিগ্ন গলায় বললেন, যান, অপেক্ষা করছেন কেন? যাচ্ছি। যাচ্ছি বলেও মুনা তার চেয়ারে বসল। টেবিল ভর্তি ফাইল। একটা পরিচ্ছন্ন ছিমছাম টেবিল বোধহয় তার কখনো হবে না। রোজ একগাদা ফাইল জমা হয়ে থাকবে, বড় বড় ফিগার ভর্তি ফাইল। প্রতি পাতায় 10টা করে ভুল থাকবে। ক্যালকুলেটর টিপে টিপে ফিগার চেক করতে করতে মাথা ধরে যাবে এবং বমি বমি ভাব আসবে। কুৎসিত ব্যাপার। পালবাবু বললেন, আবার বসে পড়লেন কেন? শরীরটা বিশেষ ভালো না পালবাবু। ফাইল দেখে মাথা ঘুরাচ্ছে, বমি আসছে, মনে হচ্ছে বমি করে দেব। মুনা মুখ বিকৃত করল। স্যারের সঙ্গে দেখা করে আসেন, তারপর রেস্ট নেন। 1 গ্লাস লেবুর শরবত খান, শরীর ফ্রেশ হয়ে যাবে। ভিটামিন সি আছে, খুব এফেক্টিভ। যান যান, দেরি করবেন না। স্যারের সঙ্গে ঝামেলাটা সেরে আসুন, আমি শরবতের ব্যবস্থা করছি। ঝামেলা করতে হবে না, আমি অফিসে বেশিক্ষণ থাকব না, এক্ষুনি চলে যাব। কেন? বলছি তো আপনাকে, আমার শরীরটা ভালো না, মাথা ঘুরছে। বড় সাহেব কাকে যেন টেলিফোন করছিলেন। হাত ইশারা করে মুনাকে বসতে বললেন। টেলিফোন নিশ্চয়ই খুব ব্যক্তিগত। তিনি নিচু গলায় কথা বলছেন এবং মনে হচ্ছে মুনার উপস্থিতিতে কিছুটা অস্বস্তি বোধ করছেন। মুনার একবার ইচ্ছে হলো বাইরে গিয়ে দাঁড়ায়, কিন্তু বড় সাহেব হাত ইশারা করে বসতে বলেছেন। মুনা ইতস্তত করতে লাগল। কথাবার্তা শুনতে ইচ্ছা হচ্ছে না, তবু শুনতে হচ্ছে। অফিসের এত বড় একজন মানুষ কেমন অসহায় গলায় কার যেন রাগ ভাঙাবার চেষ্টা করছেন, নিশ্চয়ই স্ত্রীর। বসুন, দাঁড়িয়ে আছেন কেন? মুনা বসল। এই লোকটির অফিসে অনেক বদনাম আছে, কিন্তু মোনা কোনোটি বিশ্বাস করে না। তার ধারণা ছোটখাটো এই মানুষটি নিতান্তই ভালো। শুধু ভালো না, বেশ ভালো। মিস মুনা? জি। ব্যাপার কি বলুন তো? 3 মাসের জন্য ছুটি চেয়েছেন। আমার স্যার ছুটি তো পাওনা আছে। সে তো সবারই আছে। আমারও হিসেব করলে 1 বছরের ছুটি পাওনা হবে। তাই বলে কি আমি 1 বছরের ছুটি নেব? বলুন। মুনার জবাব দিল না। তার ধারণা ছিল ছুটি দিতে তিনি আপত্তি করবেন না। মিস মুনা, আপনার কি শরীর খারাপ? জি না স্যার, শরীর ভালোই। তাহলে তো লম্বা ছুটি দিয়ে কি করবেন? আপনার মামার চাকরি সংক্রান্ত যে ঝামেলা ছিল সেটাও তো শুনেছি মিটে গেছে। মেটেনি? জি, মিটেছে। বড় সাহেব সিগারেটের প্যাকেট নাড়াতে নাড়াতে বললেন, মেটার্নিটি লিভ ছাড়া এত লম্বা ছুটি দেওয়া হয় না কখনো, বুঝতে পারছেন? তবে বিএটি এর কোনো ব্যাপার হলে মাসখানিক ছুটি নিন। বিএটি এর কোনো ব্যাপার নয় স্যার। ও আচ্ছা স্যার, আমি তাহলে উঠি। ঠিক আছে, যান। অফিসের কীরকম কাজের চাপ বুঝতেই তো পারছেন। ইয়ার এন্ডিং, নিশ্চয়ই আপনার টেবিলে 10-15টা ফাইল পড়ে আছে, আছে না? জি আছে। বড় সাহেব ফাইলপত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন। মোনা খুব মন খারাপ করে তার টেবিলে ফিরল। সে ধরে নিয়েছিল আজ তার ছুটি হবে। এতটা আশা উচিত হয়নি। কেন সে করল কে জানে। টেবিলে কি ফাইলের সংখ্যা আরও বেড়েছে? মোনা শুকনো মুখ করে তার চেয়ারে বসতেই পালবাবু বিশাল 1 গ্লাস লেবুর শরবত নিয়ে এলেন। সেটা দেখা মাত্র গা গুলাতে শুরু করল। নিন, 1 চুমুকে খেয়ে ফেলুন। হেভি ট্রাবল হয়েছে জোগাড় করতে। লেবু কিনে এনে তারপর বানানো। ক্যান্টিনওয়ালাকে 1 টাকা দিয়েছে চিনির জন্যে, তাও ব্যাটা দিতে চায় না। যত ছোট লোক এসে জড়ো হয়েছে। নিন, চুমুক দিন। রেখে দিন আপনি, আমি ধীরে সুস্থে খাব। এখন ইচ্ছা করছে না। মুনা দুপুর পর্যন্ত 1 নাগাড়ে কাজ করল। 1টা থেকে লাঞ্চ ব্রেক। লাঞ্চ ব্রেকের কিছু সময় আগেই সেকশন ইনচার্জ মতিন সাহেব এসে বিরস মুখে বললেন, আপনি কি ছুটির দরখাস্ত করেছিলেন? মুনা মাথা নাড়ল। মতিন সাহেবের সঙ্গে তার সম্পর্ক ভালো নয়, কথাবার্তা তেমন হয় না। ছুটির দরখাস্ত তো আমার মাধ্যমে যাওয়ার কথা। আপনি সরাসরি কেন করেছেন? ব্যাপারটা কি?
ওই দিন আপনি ছিলেন না, তাই। ওই দিন ছিলেন না, পরে তো এসেছি। নিখোঁজ তো হয়ে যায়নি নাকি? অফিসের একটা ডেকোরাম আছে, আইন কানুন আছে, সেসব মানা উচিত। নাকি আপনি মনে করেন উচিত না? মুনা কিছু বলল না। আশেপাশের সবাই তাকাচ্ছে। টাইপিস্ট দুজন টাইপ বন্ধ করে কাগজপত্র নাড়াচাড়া করছে। মতিন সাহেবের কথা শোনার জন্য টাইপ বন্ধ করার প্রয়োজন ছিল না। তিনি বেশ উঁচু গলাতেই বলছেন, ইচ্ছে করেই বলছেন, সবাইকে শোনাতে চান। মিস মুনা। জি স্যার। বড় সাহেবের সঙ্গে আপনার ব্যক্তিগত পরিচয় থাকতে পারে, শুধু আপনার কেন, অনেকেরই থাকতে পারে। তার মানে এই না যে সামান্য ব্যাপারেও তার কাছে যেতে হবে। ভবিষ্যতে এটা দয়া করে মনে রাখবেন প্লিজ। মুনার চোখ ভিজে উঠল। সে কি বলবে ভেবে পেল না। সরি বলবে না চুপ করে থাকবে। মতিন সাহেব উঠে দাঁড়ালেন, একটা টাইপ করা কাগজ এগিয়ে দিলেন তার দিকে। থমথমে গলায় বললেন, এ নিন অর্ডার। বড় সাহেব আপনাকে 2 মাসের ছুটি মঞ্জুর করেছেন। যান, বাড়ি গিয়ে ঘুমান। কাজের সময়টাতে যদি আপনাদের ছুটির দরকার হয় তাহলে অফিস খোলা রাখার মানে কি? সব বন্ধ করে দিলেই হয়। মতিন সাহেব কি বলছেন না বলছেন তা মুনার কানে ঢুকছে না। সে টাইপ করা অর্ডারটি দ্বিতীয়বারের মতো পড়ছে। স্বাস্থ্যগত কারণে আপনাকে 2 মাসের ছুটি মঞ্জুর করা হলো। আপনি ছুটিতে যাবার আগে আপনার দায়িত্ব ডিলিং সেকশনের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জনাব রকিবউদ্দিন ভূঁইয়াকে বুঝিয়ে দিয়ে যাবেন। অফিস থেকে বেরোতে বেরোতে 5টা বেজে গেল। পালবাবুর সঙ্গে এলেন রিকশা খুঁজে দেবার জন্যে। আসল কারণ অবশ্য 2 মাস ছুটি নেবার রহস্যটা জানা। এত কৌতূহল মানুষদের। মানুষের কৌতূহল যদি কিছু কম থাকতো তাহলে পৃথিবীটা আরো সুন্দর হতো। কিংবা কে জানে, হয়তো কৌতূহল আছে বলেই পৃথিবী এত সুন্দর। হঠাৎ ছুটি নিলেন যে, ব্যাপার কি? এমনি নিলাম। আমরা আরও ভাবলাম বিএটি এর ব্যাপার। না, ওই ব্যাপার হলে তো আপনারা জানতেন না? তা অবশ্য ঠিক। ওদের সেই কথাই বলছিলাম। কাদের? কলিগদের। সবাই জিজ্ঞেস করছিল। মুনা রিকশায় উঠে পড়ল। ঝকঝকে সুন্দর আকাশ, অপরিচ্ছন্ন রাস্তাঘাটে লোকজন গিজগিজ করছে, কিন্তু আকাশটা কি নির্জন, কি পরিষ্কার। মুনার বাসায় ফিরে যেতে ইচ্ছা করছে না, একা একা ঘুরতে ইচ্ছা করছে। কালো অফিস থেকে ফিরে একা একা বেশ খানিকক্ষণ ঘুরেছে। শাহবাগের এক দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পেস্ট্রি, কোক খেয়েছে। আজও কি সেরকম করবে, নাকি যাবে মামুনের কাছে? একদিন না একদিন তো যেতেই হবে। আজ সেই দিন হতে অসুবিধে কি? এখন অবশ্য তাকে পাওয়া যাবে না, অপেক্ষা করতে হবে সন্ধ্যা পর্যন্ত। কিংবা কে জানে, হয়তো পাওয়া যাবে। না পাওয়া গেলেও কোনো ক্ষতি নেই। মামুন অবাক হয়ে বলল, বিশ্বাস হচ্ছে না তুমি এসেছ। আমার ধারণা ছিল তুমি কোনোদিনই আসবে না। তোমাকে শান্ত করবার জন্য আমাকেই যেতে হবে, রাগ ভাঙাতে হবে। তোমার নেচার তো জানি। আজই যাব ভেবেছিলাম। যাওনি তো? না, যাইনি, সাহস হয়নি। তোমাকে কি বলবো, কিভাবে ক্ষমা চাইব, তাই ভাবছিলাম কদিন ধরে। মারাত্মক মেন্টাল প্রেশার গেছে এই কদিন ধরে। ই ক্যানট ইম্যাজিন। এখন কি প্রেশারটা কমেছে? হ্যাঁ, কমেছে। যখন তুমি বলবে আমাকে ক্ষমা করে দিয়েছ তখন পুরোপুরি কমে যাবে। 1 মিনিট বসো, আমি আসছি। কোথায় যাচ্ছ? চাটা দিতে বলি? যাবো আর আসবো, রিল্যাক্স করো। মামুন চটি ফটফট করতে করতে খুব ব্যস্তভাবে নিচে নেমে গেল। নেমে যাওয়ার ভঙ্গি কত সহজ, কত স্বাভাবিক। মুনা নিজের মনেই খানিকক্ষণ হাসল। একটি 10-11 বছরের ছেলে কৌতূহলী হয়ে উঁকি দিচ্ছে। নতুন কাজের ছেলে বোধ হয়। এই মেসে 2 দিন পরপরই নতুন কাজের ছেলে আসে, কিছুদিন থাকে, তারপর কোন এক বোর্ডারের জিনিসপত্র চুরি করে চলে যায়। একবার মামুনের সব জিনিসপত্র নিয়ে পালিয়ে গেল। ওই ছেলেটির নাম ছিল রাখাল। মুনার সঙ্গে ভালোই খাতির ছিল। তাকে আসতে দেখলেই ছুটে মামুনকে খবর দিত। মামুন যখন থাকত না, সে ঘর খুলে দিত, মেঝেতে বসে গল্প করত। রাখাল কি কারো নাম হয়? তুই তার গরু চড়াস না যে তোর নাম রাখবে রাখাল?
কি করুম আফা কন, বাপ মায় রাখছে। হিন্দুদের নাম থাকে রাখাল, কিন্তু তুই তো মুসলমান। নামটা বদলানো দরকার, বুঝলি? সুন্দর দেখে একটা নাম দেব তোর, ঠিক আছে? জিয়া ইচ্ছা। মুনা ভেবে রেখেছিল তারা যখন নতুন বাসা করবে তখন রাখালকে মেস থেকে নিয়ে নেবে। স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে যেখানে, সেখানে একটা চটপটে কাজের ছেলে দরকার। বাজার করবে, রান্না করবে, বাড়ি পাহারা দেবে। চেহারা দেখে মানুষকে বোঝা বোধহয় খুব মুশকিল। রাখাল যে এই কাণ্ড করবে তা কে জানত। মামুন এক গাদা খাবার দাবার এনেছে, ডাল, পুরি, পেঁয়াজু, ফ্লাস্ক ভর্তি করে চা। মুনা, নিজে খাও, নিজে ঢেলে নাও। পেঁয়াজগুলো খুব ঝাল, কিন্তু খেতে ভালো। মুনা চা ঢালল। চাটা ভালো, বেশ লাগছে খেতে। মামুন তার বিছানায় পা তুলে বসেছে, মাঝে মাঝে পা নাড়াচ্ছে। পা নাচানো দেখতে ভালো লাগে না। আগে অনেকবার মামুনকে সে পা নাচানোর জন্য বকা দিয়েছে, আজ কিছুই বলল না, শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। মুনা, বলো। তুমি আশায় আমি যে কি পরিমাণ খুশি হয়েছি তোমাকে বোঝানো মুশকিল। যা দুশ্চিন্তা করছিলাম ওই দিনের ব্যাপারটার জন্য আমি খুব দুঃখিত। দুঃখিত? হ্যাঁ, দুঃখিত, অনুতপ্ত, লজ্জিত, ব্যথিত, এত কিছু একসঙ্গে। মামুন লক্ষ্য করল মুনা চা খাচ্ছে ঠিকই, কিন্তু তার মুখ ভাবলেশহীন। সে যেন তার কোনো কথা শুনতে পাচ্ছে না, দাঁড়িয়ে আছে, তাকিয়ে আছে দূরে কোথাও। মুনা। মুনা তাকালো তার দিকে, জবাব দিল না। মামুন সিগারেট ধরাতে ধরাতে বলল, ওই দিনকার ঘটনাটা আমি জাস্টিফাই করতে অনেক চেষ্টা করেছি। দেখো মুনা, আমাদের বিয়ে ঠিকঠাক হয়ে আছে। আমরা দুজনে মিলে একটা বাড়ি ভাড়া করেছি, ঘর সাজাবার জিনিসপত্র কিনেছি। বিয়ের আনুষ্ঠানিকতাটা হয়নি, কিন্তু ধরতে গেলে তো আমরা স্বামী স্ত্রী, ঠিক না? বলো তুমি, am I রাইট? মুনা অদ্ভুত ভঙ্গিতে হাসল। মামুন তার লক্ষ্য করল না, যেন সে ক্লাসে বক্তৃতা করছে এমন ভঙ্গিতে হাত নেড়ে নেড়ে কথা বলতে লাগল। দেখো মুনা, ওই দিন তো আশেপাশে কেউ ছিল না, তুমি এবং আমি। হঠাৎ আমার বুদ্ধিশুদ্ধি সব গুলিয়ে গেল। তুমি ব্যাপারটা কিভাবে নেবে কিছুই ভাবলাম না। মানে, থাক, আমি শুনতে চাই না। শুনতে না চাওয়াটাই ভালো। আমিও বলতে চাই না। তার চেয়ে ভাবা যাক এই জাতীয় কিছু কখন আমাদের মধ্যে হয়নি। ওটা ছিল একটা দুঃস্বপ্ন। মুনা তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে তার দিকে। মামুনের কেন জানি মনে হল চোখ দুটিতে কোনো প্রাণ নেই, পশুর চোখের মতো চোখ, যেখানে আবেগের ছায়া পড়ে না। মুনা, তুমি কি আমাকে ক্ষমা করেছ? ক্ষমা চাও তুমি? হ্যাঁ, চাই। ক্ষমা চাইব না মানে? কি ভাবো তুমি আমাকে, পশু? না, পশু ভাবি না, মানুষই ভাবি। তাহলে বলো, তুমি আমাকে ক্ষমা করেছ? ঠিক আছে, করলাম। আমি এখন উঠব। পাগল, এখনই উঠবে মানে কি? রাত 8টা পর্যন্ত থাকবে, তারপর আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দেব এবং তোমাদের বাসায় রাতে খাবো। তোমার মামার সঙ্গে কথা বলে আমাদের বিয়ের ডেট ফাইনাল করব। বিয়েটা 1 সপ্তাহের ভেতর সেরে ফেলতে হবে, এমনিতেই যথেষ্ট দেরি হয়ে গেছে। মামুন অবাক হয়ে দেখল মুনা উঠে দাঁড়াচ্ছে। সে কি সত্যি চলে যাবে? মামুন হাত ধরে তাকে টেনে বসাতে গেল। মুনা কঠিন স্বরে বলল, হাত ছাড়ো। মামুন হাত ছেড়ে দিল। মুনা নিচু গলায় প্রায় অস্পষ্ট স্বরে বলল, আমি এখানে এসেছিলাম একটা কথা বলবার জন্যে। কথাটা হচ্ছে, তোমাকে আমি বিয়ে করব না। কি বলছো পাগলের মতো? যা বলছি ভেবেচিন্তেই বলছি। আমি 1 সপ্তাহ ধরেই ভাবছি, আজ তোমাকে বললাম। সামান্য একটা অ্যাক্সিডেন্টকে তুমি এত বড় করে দেখছো কেন? ভিক্টোরিয়ান যুগের কোনো মহিলা তো তুমি না, এই কালের মেয়ে, এই যুগের মেয়ে। আমি কোন যুগের মহিলা জানি না, যে কথাটা বলতে এসেছিলাম বলে গেলাম। শোনো মুনা, আমার কথা শোনো। ছেলে মানুষের একটা সীমা থাকা দরকার। আমার কথাটা শোনো,
শান্ত হয়ে বসো। মুনা কঠিন স্বরে বলল, আমার হাত ছাড়ো, নয়তো আমি চেঁচিয়ে বাড়ি মাথায় করব। মামুন হাত ছেড়ে দিল। মুনা ঘর থেকে নিঃশব্দে বের হয়ে এলো। একবারও পেছন ফিরে তাকালো না। সন্ধ্যা হয় হয় করছে। সন্ধ্যার আগে আগে সবকিছু কেমন অন্যরকম লাগে। পরিচিত ঘরবাড়ি, এমনকি পরিচিত মানুষকেও অপরিচিত মনে হয়। মুনা রিকশা করে বাড়ি ফিরছে। তার বারবার মনে হচ্ছে নিতান্তই অচেনা একটি শহরের অজানা একটি রাস্তায় তার রিকশা যাচ্ছে। এই বোধহয় ভালো। চেনা মানুষের চেয়ে অচেনা মানুষ ভালো। মুনা বাড়ি ফিরল সন্ধ্যা পার করে। রিকশা থেকে নেমেই দেখল বাকের ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে। অন্ধকারে বাকেরকে লাগছে ভূতের মতো। সে মুনাকে দেখেই লম্বা পা ফেলে এগিয়ে এলো। ভারী গলায় বলল, সন্ধ্যার পর মেয়েদের এমন একা একা ঘোরাফেরা করা ঠিক না। রোজ চেষ্টা করবে সন্ধ্যায় আগে ফিরতে। আপনি কি সারাদিনই এই জায়গাতে দাঁড়িয়েছিলেন? আরে না, কি যে বলো, আমার কাজ আছে না। বাকের সঙ্গে সঙ্গে আসতে লাগল। মুনা বিরক্ত গলায় বলল, আপনি আমার পেছন পেছন আসছেন কেন? বাকের থমকে দাঁড়াল। অবাক হয়ে বলল, তোমার কি হয়েছে? কিছু হয়নি, হবে আবার কি? কাঁদছ কেন? কি আশ্চর্য, আমি কাঁদছি কেন সেই কৈফিয়ত আপনাকে দিতে হবে? না, তা না, তোমাকে কাঁদতে দেখে মনটা খারাপ হয়ে গেল। কেউ কিছু বলেছে? কেউ কিছু বলেনি, আর বললেও আপনার কিছু আসে যায় না। প্লিজ আমাকে বিরক্ত করবেন না। না না, বিরক্ত করব কেন? যাও, বাসায় যাও। মুনা ক্লান্ত পায়ে এগিয়ে গেল। বাকের তাকিয়ে রইল। মুনাকে সে ছোটবেলা থেকে দেখে আসছে। তাকে সে কখনো কাঁদতে দেখেনি। কত রকম দুঃখ থাকে মানুষের। মানুষ হয়ে জন্মানোটাই একটা বাজে ব্যাপার। বাকের এগিয়ে গেল। 7টার ওপর বাজে। বয়েজ ক্লাবে নাটকের রিহার্সেল শুরু হবে। ছেলে ছোকরাদের কারবার। বয়স্ক কারো থাকা দরকার। নাটকের জন্য টাকা তুলে দিতে হবে। 4-5 হাজার টাকার কমে নাটক নামানো যায় না। এরা হুট করে একটা ডিসিশন নেয়, ঝামেলা সামলাতে হয় তাকে। রান্নাঘরে খুঁটখাট শব্দ হচ্ছে। এত রাতে রান্নাঘরে কে? মুনা ঘড়ি দেখল। রাত 2টা। চোর নাকি? বাসনকোসন নড়াচড়া হচ্ছে। চোররা এত শব্দ করে কিছু করবে না। তাছাড়া সে জেগে আছে, টেবিল ল্যাম্প জ্বলছে। চোর আসার কথা নয়, একবার দেখে আসলে হয়। কিন্তু কেমন যেন ভয় ভয় লাগছে। আগে কখনো এরকম হতো না, কিন্তু এখন কোত্থেকে একটা ভয় ঢুকে গেছে মনে। সন্ধ্যার পর একা একা রিকশায় চড়তে ভয় করে, দুপুর রাতে ঘুম ভাঙলে ভয় করে। মুনা নিচু স্বরে ডাকল, বকুল, বকুল। বকুল নড়ল না। তার ঘুম পাথরের মতো। টেনে বিছানা থেকে নামালেও ঘুম ভাঙবে না। বিয়ে হলে এই মেয়ের খুব ঝামেলা হবে। স্বামী বেচারা খুব বিরক্ত হবে। পৃথিবীর সব স্বামীরাই বোধহয় চায় রাতে গায়ে হাত দেয়া মাত্র স্ত্রী জেগে উঠে আদুরে গলায় বলবে, কি চাও? মুনা এসব আজে বাজে কথা ভাবছে কেন? তার নিজের ওপরই রাগ লাগল। সে বকুলের শাড়ি ঠিক করে দিল। এত বড় মেয়ে, কিন্তু কি বিশ্রী ঘুমোবার ভঙ্গি। বকুল, বকুল। বকুল পাশ ফিরল, কিন্তু কোনো শব্দ করল না। তার মুখ হাসি হাসি। সুন্দর কোনো স্বপ্ন দেখছে বোধহয়। ওর বয়সে সে শুধু ভয়ের স্বপ্ন দেখত। একটা স্বপ্ন ছিল সাপের। স্বপ্নটা এত স্পষ্ট যে সব সময় মনে হতো সত্যি। সে পুকুরে গোসল করতে গিয়েছে। পানিতে পা ছোঁয়াবার সঙ্গে সঙ্গে পানিতে ভাসতে ভাসতে একটা সাপ আসতে থাকে তার দিকে। সে দৌড়াতে শুরু করে। সাপটা তার পিছু ছাড়ে না। সে পাগলের মতো কত অলিতে গলিতে ঢোকে, কিন্তু সাপটা থাকেই। পেছনে ফিরলেই সে দেখে লাল পুঁতির মতো দুটি চোখ, চেরা জিভ। কি কুৎসিত স্বপ্ন! এমনিতেই কত ভয়াবহ সমস্যা মানুষের থাকে, ঘুমের মধ্যেও সেসব সমস্যা উঠে আসতে হবে। স্বপ্নটা কেন সবসময় আনন্দের হয় না? বকুল, বকুল। কি? ওর তো একটু, রান্নাঘরটা দেখে আসি, কে যেন খুটখাট করছে। বকুল উঠে বসল।
বিছানা থেকে নামল, তার ঘুম কাটেনি। উঠে দাঁড়াতে গিয়ে সে হেলে পড়ে যাচ্ছে, চোখ আধবোজা। এখন মুনার মায়া লাগছে, ঘুমটা না ভাঙালেই হতো। স্বপ্ন দেখছিলে নাকি আয় বকুল? না। কটা বাজে আপা? 2:05। তারা দরজা খুলে বারান্দায় এসে দাঁড়াল। বারান্দাটা বেশ ঠান্ডা, কার্তিক মাসের মাঝামাঝি, ঠান্ডা হবারই কথা, কিন্তু ঘরের ভেতর গুমোট গরম। এখনো ফ্যান ছেড়ে ঘুমোতে হয়। যখন পুরোপুরি শীত পড়বে তখন এই ঘরটি হয়ে যাবে হিমশীতল। কি যে অদ্ভুত বাড়ি! রান্নাঘরে কিছুই নেই, জানলা বন্ধ, শিকল তোলা। বকুল বলল, ইঁদুর শব্দ করছে আপা, খুব ইঁদুর হয়েছে। এত মোটা একটা ধাড়ি ইঁদুর দেখেছি। মুনা কিছু বলল না। বকুল হাই তুলছে। ঘুম ভাঙিয়ে ওকে তুলে আনাটা খুব অন্যায় হয়েছে। কে কথা বলছে? কে? শকত সাহেবের মোটা গলা শোনা গেল। মুনা বলল, মামা আমি। শকত সাহেব আর কিছু বললেন না। মুনা ভেবেছিল মামা জিজ্ঞেস করবেন, এত রাতে কি করছিস? তারপর দরজা খুলে বেরিয়ে আসবেন, কিন্তু তিনি তা করছেন না। মামা কি বদলে যাচ্ছেন? হঠাৎ একা হয়ে পড়লে মানুষ খুব দ্রুত বদলে যেতে শুরু করে। মুনা নিজেও কি বদলাচ্ছে না? বকুল শোয়ামাত্র ঘুমিয়ে পড়ল। হয়তো প্রায় সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখতে শুরু করেছে। বিড়বিড় করে কী সব যেন বলছে, কেমন গম্ভীর শোনাচ্ছে তার গলা। ঘুমের মধ্যে মানুষের গলার স্বর বদলে যায় নাকি? মুনা বাতি নিভিয়ে দিল। ঘুম আসবে না, বাকি রাতটা কাটাতে হবে জেগে। ইদানিং তার ঘুমের সমস্যা হচ্ছে। সন্ধ্যায় খুব ঘুম পায়, চোখের পাতা খুলে রাখা যায় না, এমন ঘুম। বিছানায় শোবার সঙ্গে সঙ্গে ঘুম কেটে যায়। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, ফ্যানটা বন্ধ করে দিলে হয়। উঠতে ইচ্ছা করছে না। তবু সে উঠত, কিন্তু তার ধারণা হলো ফ্যান বন্ধ করলেই আবার গরম লাগতে শুরু করবে। আবার বিছানা ছেড়ে নেমে যেতে হবে ফ্যান ছাড়বার জন্যে। রান্নাঘরে খুটখাট শব্দ হচ্ছে। ইঁদুর। ইঁদুরের উপদ্রব আগে ছিল না, হঠাৎ হয়েছে। শুধু ইঁদুর নয়, সেই সঙ্গে প্রচুর তেলাপোকা। এত তেলাপোকাও আগে ছিল না। ওই দিন বাবু বলছিল, মা মারা যাবার পর বাড়িটা অন্যরকম হয়ে গেছে। বলে সে নিজেই লজ্জা পেয়ে গেল। এটা একটা সাধারণ সহজ কথা, এর মধ্যে লজ্জা পাওয়ার মতো কিছু নেই। মামের মৃত্যুর পর বাড়িটা সত্যি সত্যি কিছু বদলেছে। মনে হয় বাড়িটা আগের মতো নেই। পরিবর্তন কোথায় হয়েছে তা অবশ্যই ধরা যাচ্ছে না। ভেতরের দিকে দরজা খোলার শব্দ হচ্ছে। মামা জেগেছেন। বারান্দার ইজি চেয়ারে এখন তিনি বসে থাকবেন। রাত 3টা, 3:30টার দিকে তিনি জেগে ওঠেন। তারপর তার ঘুম হয় না। বুড়ো বয়সের কত রকম সমস্যা। কিংবা কে জানে, এটা হয়তো তেমন কোনো সমস্যাই নয়। বুড়োদের হয়তো জেগে থাকতেই ভালো লাগে। মামা আজ ইজি চেয়ারে শুয়ে নেই, হাঁটাহাঁটি করছেন। 3:30 কি বেজে গেছে? মুনা ঘড়ি দেখতে চেষ্টা করল। আগের ঘড়িটায় অন্ধকারের সময় দেখা যেত, এটাতে দেখা যায় না, রেডিয়াম ডায়াল নেই। বাতি জ্বালাতে হবে। চুপচাপ বিছানায় শুয়ে থাকার চেয়ে বাতি জ্বালিয়ে ঘড়িটা দেখা যেতে পারে। কিছুক্ষণ গল্প করা যেতে পারে মামার সঙ্গে। শকত সাহেব বিস্মিত হয়ে বললেন, তুই এখনো জেগে? মুনা মাথা নাড়ল। প্রায়ই জেগে থাকিস নাকি? বাতি জ্বলা দেখি। থাকি। শরীর ঠিক আছে তো? হ্যাঁ আছে। একটা চেয়ার এনে আমার কাছে বসতে দেখি। না মামা, আমি এখন শুয়ে পড়ব, ঘুম আসছে। 5-10 মিনিট বস। মুনা চেয়ার নিয়ে এলো। শকত সাহেব মুনার পিঠে হাত রেখে কোমল স্বরে বললেন, শুনলাম অফিস থেকে ছুটি নিয়েছিস। কি হয়েছে? কিছু হয়নি, হবে কি? শরীর খারাপ, তাই ছুটি নিলাম। মামুনকে তো আর এ বাড়িতে আসতে দেখি না। আমি আসতে নিষেধ করেছি, তাই আসে না। মামা, তোমাকে তো একবার বলেছি ওকে আমি পছন্দ করি না। ওই প্রসঙ্গ থাক।
একটা মানুষকে এতদিন ধরে পছন্দ করে আসছিস, বিয়ে ঠিকঠাক, হঠাৎ করে। মামা, ওই প্রসঙ্গটা বাদ দাও না। বাদ দেব কেন? জানতেও পারবো না? না, পারবে না। এত জেনে কি করবে? বেশি জানা ভালো না। মুনা হাসতে চেষ্টা করল। তার ইচ্ছা করছে উঠে চলে যেতে, কিন্তু যেতে পারছে না, কারণ মামা তার পিঠে হাত রেখেছেন। পিঠ থেকে হাত নামিয়ে উঠে চলে যাওয়া যায় না। মামুনকে একবার আসতে বলিস, ওর সঙ্গে কথা বলবো। মামা, পিঠ থেকে হাত নামাও, আমি এখন ঘুমোতে যাব। এখন আর ঘুমিয়ে কি করবি? ভোর তো হয়েই গেল। তোর তো অফিসও নেই। আয়, গল্প করেই রাতটা কাটিয়ে দিই। কিছুক্ষণ শুয়ে থাকব, চোখ জ্বালা করছে। শকত সাহেব হাত নামিয়ে নিলেন। তার নিজেরও কেমন ঝিমুনি এসে যাচ্ছে। বয়স হয়ে যাচ্ছে। একটা বয়সের পর সবাই খুব ঝিমুতে পছন্দ করে। ঝিমুনোর মতো বয়স কি তার হয়েছে? রিটায়ারমেন্টের এখনো 3 বছর বাকি। বরুণবাবুরও এখনো 3 বছর বাকি রিটায়ারমেন্টের, কিন্তু এখনো তাকে জোয়ান মানুষ বলে মনে হয়। জুলপির কাছে কিছু চুল পাকা ছাড়া মাথার সব চুল কালো। ঝিমুতে ঝিমুতে শকত সাহেব একসময় সত্যি সত্যি ঘুমিয়ে পড়লেন। তাকে ডেকে তুলল বকুল। তিনি দেখলেন রোদের চারদিক ঝলমল করছে। এত বেলা হয়ে গেছে তিনি কল্পনাও করেননি। কটা বাজে রে? 10টা। কি সর্বনাশ, আগে ডাকিসনি কেন? মুনাপা নিষেধ করে গিয়েছে। নিষেধ করলেই হলো, আমার কি অফিস টফিস নেই নাকি? শকত সাহেব অসম্ভব ব্যস্ত হয়ে পড়লেন। যেভাবেই হোক 11টার আগে অফিসে পৌঁছতে হবে। বড় সাহেব 11টার সময় আসেন। এসেই একবার করে চোখ বুলিয়ে যান। কে কে এখনো আসেনি সেটি মনে মনে নোট করেন। বকুল, জি? মুনাকে ডেকে আন। আপাত বের হয়ে গেছে। কোথায় গেছে? অফিস থেকে তো ছুটি নিয়েছে শুনলাম। কোথায় গেছে বাবা জিজ্ঞেস করিনি। কেন জিজ্ঞেস করিসনি? কাল রাতে জিজ্ঞেস করেছিলাম, খুব রেগে গেল তাতে। রাগলে রাখবে, রোজ জিজ্ঞেস করবি, ওর ব্যাপারটা কি? জানি না বাবা। জানি না বললে তো হবে না, জানতে হবে। মুনা কাঁধে কালো ব্যাগ ঝুলিয়ে হাঁটছে। কদিন ধরেই সে এরকম করছে, উদ্দেশ্যবিহীন হাঁটা। কোনো এক দোকানের সামনে কিছুক্ষণ দাঁড়ানো, তারপর আবার হাঁটা। আকাশে গনগনে সূর্য, ঘামে মুনার মুখ চটচট করছে, কিন্তু ভালো লাগছে হাঁটতে। মনে হচ্ছে কোথাও কোনো বন্ধন নেই, অফিসের তাড়া নেই, ঘরে ফেরার আকর্ষণ নেই, শুধুই হেঁটে বেড়ানো। মুনা 11টার সময় একটা রিকশা নিয়ে নিল, যাবে যাত্রাবাড়ি। যাত্রাবাড়িতে তার এক চাচা থাকেন, মবিন চাচা। তার সঙ্গে কোনো রকম যোগাযোগ নেই। হঠাৎ করেই তার কথা মনে পড়ল। মুনার দুঃসময়ে তিনি কোনো রকম দায়িত্ব নেননি। মুখ শুকনো করে বলেছিলেন, নিজের ছেলে মেয়েই মানুষ করতে পারি না, আর অন্যের মেয়ে মানুষ করব কিভাবে? অসম্ভব। মেয়ের মামারা আছে, তারা দেখুক। আমি গরিব মানুষ, নিজেরই চলে না। মমিন সাহেব বাড়িতেই ছিলেন। তিনি মুনাকে দেখে খুবই অবাক হলেন। ভারী গলায় বললেন, কিরে, তুই কি মনে করে? ভালো আছিস? ভালোই আছি। আপনি কেমন আছেন? আমার আর থাকা, ব্লাড প্রেশার, নড়তে চড়তে পারি না। আপনি একা নাকি? আর কেউ নেই? সবাই আছে, যা ভেতরে যা। সবাই যথেষ্ট খাতির যত্ন করল। চাচি মুনাকে আড়ালে ডেকে নিয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে অনেক দুঃখের কথা বললেন। বড় ছেলের বিয়ে দিয়েছেন, বউটা মিচকা শয়তান। এর কথা তাকে লাগাচ্ছে, তার কথা ওকে লাগাচ্ছে। বড় মেয়ের এখনো বিয়ে হয়নি, কিন্তু ছোটটা বিয়ে করে ফেলেছে। তার একটা বাচ্চাও আছে। জামাইয়ের কোনো চাকরি বাকরি নেই, শ্বশুর বাড়িতে থাকে, মুরব্বীদের সামনে সিগারেট খায়। হায়া শরম কিছুই নেই, আদব কায়দা তো নেই। মুনা অবাক হয়ে লক্ষ্য করল, কেউ তার কথা বিশেষ জানতে চাচ্ছে না। সবাই নিজেদের সমস্যা বলতে ব্যস্ত।
অন্যের ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। মুনা থাকতে থাকতেই ছোট মেয়ে তার স্বামীর সঙ্গে একটা কুৎসিত ঝগড়া করে ফেলল। তুই তোকারি, গালিগালাজ, বৃষ্টিকাণ্ড। বাইরের একজন মানুষ আছে, এই নিয়ে কেউ চিন্তিত নয়। অন্যদের ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে। বাড়ির মানুষজনের মধ্যে নতুন বউটিকেই বরং ভালো লাগল। তাকে মোটেই মিচকা শয়তান বলে মনে হল না, কথাবার্তা চমৎকার, বেশ বুদ্ধিশুদ্ধি আছে। মুনাকে তার ঘরে নিয়ে চা বানিয়ে খাওয়ালো। এই ছোট্ট একটুখানি ঘরেই চায়ের সরঞ্জাম এবং কেরোসিন কুকার। বুঝলেন আপা, এই সংসারে কিছুদিন থাকলে মাথা খারাপ হয়ে যাবে। আলাদা যে বাসা করব সেই উপায়ও নেই। ও যা টাকা পয়সা পায় তাতে সকলের নাস্তার খরচটাই ওঠে না। কি করে সে? সিনেমায় ছোটখাটো পার্ট করে। বলো কি? বেশিরভাগ গুন্ডার পার্ট পায়। মাথা কামিয়ে অভিনয় করতে হয়। মুনা বড়ই অবাক হল। তার ধারণা ছিল না আত্মীয় স্বজনদের মধ্যে কেউ সিনেমায় অভিনয় করে। সংসার চলে কিভাবে? চলে কোথায়? চলে না তো। দেশ থেকে চাল ডাল আসে, বাবা টুকটাক কিছু ব্যবসা করেন। এখন অসুখে পড়ে সেই ব্যবসার খুব খারাপ অবস্থা। কি যে হবে ভাবতেও পারি না। মুনাকে দুপুরবেলা খেয়ে তারপরে আসতে হলো। খাবার আয়োজন বেশ ভালো, মাছ, গোশত, ভাজাভুজি, অনেক কয়টা পদ। বোঝাই যাচ্ছে বিশেষ করেই তার জন্যই করা। খাওয়া শেষ হবার পর মবিন চাচা নিজেই তাকে রিকশায় উঠিয়ে দিতে এলেন। তোর খোঁজখবর নেই না? খোঁজখবর নেবার মতো অবস্থাও আমার না। নরকে বাস করি বুঝলি, ছেলে বিয়ে দিয়ে ডাইনি ঘরে এনেছি, সব ছারখার করে দিচ্ছে। এমনিতে তো কথাবার্তা খুব মিষ্টি, কিন্তু আসলে বিষকন্যা। আসিস মাঝে মাঝে, তোর কথা প্রায়ই মনে হয়। ওই দিনও তোর চাচিকে বলছিলাম। রিকশা ছুটে যাচ্ছে, মুনার ঘুম পেয়ে যাচ্ছে। বেশ কষ্ট করে তাকে জেগে থাকতে হচ্ছে। আগামীকাল কোথায় যাওয়া যায় তাই ভাবতে ভাবতে মুনা ঘুম ভাঙাবার চেষ্টা করতে লাগল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা কোথাও কেউ নেই। আজ ৭ম পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।